স্বাগত নিউজ 24 সকাল ৯টার সংবাদে সঙ্গে আছে আমি আকাশ এহসান। পূর্বের করোনা ভাইরাসের চেয়ে বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ সক্ষমতা অন্তত ৭০% বেশি, তাই সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। এমন অবস্থায় কঠোর সতর্কতা ছাড়া কোনোভাবেই সংক্রমণ থেকে রক্ষার সুযোগ নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিজের সুরক্ষার পাশাপাশি যাদের সংস্পর্শে যাবেন তাদেরও সমান্তরালভাবে সুরক্ষিত থাকতে হবে। তা না হলে ঘরের ভেতরে থাকলেও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত লম্বা হচ্ছে মৃত্যুর সারি। এরপরও মানুষের মধ্যে নেই তেমন কোনো সতর্কতা। সুযোগ পেলেই মাস্ক খুলে ফেলা কিংবা হাত স্যানিটাইজ ছাড়াই সড়কে কিংবা বাজারে মানুষের অবাধ বিচরণ। এতে ঘরে বাইরে সবখানেই সংক্রমিত হচ্ছে মানুষ। তাহলে কোথায় গেলে কিংবা কোন উপায়ে মিলবে করোনা থেকে মুক্তির পথ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র হাত, মুখ ও চোখ দিয়ে করোনা ভাইরাস মানবদেহে প্রবেশ করে থাকে। করোনা মুক্তির সহজ উপায় সার্বক্ষণিক মাস্ক পরার পাশাপাশি চোখে চশমা ও নির্দিষ্ট সময় পর পর হাত স্যানিটাইজ করতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব থেকে যে কাজগুলো করা যায় সেই দূরত্বটি রক্ষা করে চলতে হবে। অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে। কিন্তু মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করা, নিজে করা এবং অন্যদেরকেও করতে অনুপ্রাণিত করা, তাহলেই কিন্তু আমরা নিরাপদ থাকতে পারি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পূর্বের চেয়ে বর্তমান করোনা ভাইরাসের অন্তত ৭০% বেশি সংক্রমণ সক্ষমতা, তাই খুব সহজে মানুষ আক্রান্ত হচ্ছে। শুধু নিজের সুরক্ষা থাকলেই নিস্তার নেই, বরং সংস্পর্শে আসা প্রত্যেককে থাকতে হবে সুরক্ষিত। অনেকেও ঘরে বসে আক্রান্ত হচ্ছেন। এর কারণ হচ্ছে অন্য কোনো ব্যক্তি বাইরে থেকে ভাইরাসটা বহন করে এনে আক্রান্ত মানুষটির শরীরে ছড়িয়েছে। বর্তমানে যে ভাইরাসের কারণে সংক্রমণ ঘটছে সেটি একটি বিদেশি ধরন এবং আগের ভাইরাসের চেয়ে এর সংক্রমণ ক্ষমতা, ছড়িয়ে পড়ার ক্ষমতা অন্তত ৭০% বেশি। এই ভাইরাসটির কারণে এবং ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরার কারণেই কিন্তু লোকজন বেশি আক্রান্ত হচ্ছে। করোনা সংক্রমণ রোধে সকলকে সমানভাবে সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বুধবার থেকে শুরু হওয়া লকডাউনে আগেই রাতভর রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও গাদাগাদি করে বাস, ট্রাক, পিকআপ ভ্যানে যেভাবে পেরেছেন ধরেছেন বাড়ির পথ। তারা বলছেন, করোনার দ্বিতীয় ধাক্কা জীবন ও জীবিকার অনিশ্চয়তা তৈরি হওয়াতেই বাধ্য হয়েছেন এমন সিদ্ধান্ত নিতে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু খুব দ্রুতই বাড়ছে। এমন এক পরিস্থিতিতে বুধবার থেকে নতুন করে শুরু হচ্ছে লকডাউন, যার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী জুড়ে। রাতেও ঢাকা ছাড়ার অপেক্ষায় অসংখ্য মানুষ। রমজানের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া লকডাউনে ঢাকায় আটকা পড়তে রাজি নন অনেকেই। লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে এমন আশঙ্কায় ঈদের অনেক আগেই পরিবার পরিজন পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে। ট্রাকে হোক, বাজে হোক, আবার কারে যদি পাই তাহলে কারে চলে যাবো। আবার বন্ধ ভেঙে গেছে, আবার চান্দুরা যেতে পারলে যাবো। 100 টাকা হলে আমার আড়াইশে যাওয়া যায়, সেই জায়গায় যাচ্ছেন 500 টাকা করে খরচ একজনের। হয়তো কোনো ফ্রেন্ড আছে এবং তাদের কাছে ফোন করেছি, তারা বলেছে এখন করোনার সময় ভাই তোমাকে তো বাসায় রাখা যাবে না। তারা বলছেন, জীবন জীবিকার অনিশ্চয়তার মাঝে আগামী 7 দিন টিকে থাকাই দায়। করোনার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই আবারও দ্বিতীয় আঘাত, এই আঘাত মোকাবেলার শক্তি হারিয়েছেন তারা। বাসা ভাড়া দিতে হবে, কাজ কাম নাই, তার জন্য চলে যেতেছে দেশ। রিক্সা চালাবার পারবো না, খাবারও কিছু পারবো না, গাড়ি তোমার দিতে পারবো না, এই জন্য আমরা দেশ গ্রামে যাইতেছি। আমাদের কাজ কাম বন্ধ হয়ে যাইতেছে, আর এদিকে রুমের বাসার ভাড়া কেমনি দিমু, এসব সমস্যা কারণে চলে যেতেছে। মধ্যরাতেও রাজধানীর সড়কগুলোতে যানজট আর মানুষের ভিড়। মানুষের এমন বাড়ি ফেরার স্রোত ডেকে আনতে পারে ভয়াবহ পরিস্থিতির। মাস্ক আছে পকেটে রাখছি, গরম তো খুব, কালটার ব্যথা যায় খুলি তো। লকডাউনের আগের দিন মঙ্গলবার বাড়ি ফেরা মানুষের সংখ্যা আরও বহুগুণ বাড়ার আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। জাতির চাপ বৃদ্ধি পাওয়ায় সাভারের বিভিন্ন এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঢাকা ছাড়ছেন অনেকে, আপনার এলাকার মহাসড়কের কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ আকাশ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে। এইখানে আপনি জানেন যে ঢাকায় কিন্তু ঢাকার থেকে আসলে বের হওয়ার সময় কিন্তু আমিনবাজারে যানজট এবং সালেপুর গাবতলী এই এলাকায় কিন্তু আসলে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও আশুলিয়ার বাইপেল নবীনগর এবং আশুলিয়া বাজারে এইখানে কিন্তু থেমে থেমে আপনি জানেন যে এখনও মানে বাড়িতে অসংখ্য মানুষ কিন্তু তারা বাড়িতে ফিরছে এবং এখন কিন্তু আপনার এই মুহূর্তে রয়েছে সাভার বাস স্ট্যান্ডে অনেক মানুষ এখনও ভিড় করছে এবং তারা বাড়িতে যাওয়ার জন্য আসলে সবাই করোনার মধ্যে তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু এখনও তাদেরকে বাড়িতে যেতে মানে দেখছি যে তারা যাচ্ছে। এখন পর্যন্ত এই সাভারে প্রায় 2100-র মতো করোনায় আক্রান্ত হয়েছে এবং 41 জন মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া এইখানকার যে দিন দিন কিন্তু করোনার প্রভাবটা কিন্তু একটু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং 50% কিন্তু এখানকার যে করোনা টেস্টের 50%ই কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে এবং লোকজন কিন্তু তারপরেও কিন্তু আসলে তারা করোনার যে ভয়াবহতা এবং সেটা কিন্তু আসলে মানছে না এবং কালকে থেকে কিন্তু যে কঠোর লকডাউন সেই লকডাউনের কারণেই মূলত তারা বলছে যে তারা বাড়িতে আসলেও তারা চলে যাচ্ছে, যেহেতু ঢাকায় তারা একা একা কেউ থাকছে এবং তারা পরিবার পরিজন নিয়েই কিন্তু আসলে করোনার এখানে যে যেতে চায়। আসলে এর মধ্যে এই যে সড়কগুলোতে কিন্তু আজকে তারপরেও আপনার অনেক ভিড় রয়েছে এবং মানুষ কিন্তু তারা বাড়িতে ফেরার জন্য চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সাভার বাস স্ট্যান্ড থেকে করোনার সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ। নজমুল, আপনাকে ধন্যবাদ। করোনা থাবায় হারিয়ে যাওয়ার পথে আরও একটি শিক্ষাবর্ষ। কি হতে পারে এবছরের পাবলিক পরীক্ষাগুলোর ভবিষ্যৎ, তা অনিশ্চিত। বোর্ড কর্তৃপক্ষ বলছে সাধারণ নিয়মে পরীক্ষা নিতে প্রস্তুত তারা, তবে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিগগিরই স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারার অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষতি পুষিয়ে নিতে যে কোনো মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মত বিশেষজ্ঞের। সজল দাসের রিপোর্ট। যারা ভবিষ্যতের পথে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, মূল্যায়ন ভিত্তিক অটোপাস, ভার্চুয়াল ক্লাস, অ্যাসাইনমেন্ট টেস্ট এমন নানা পদক্ষেপের মাধ্যমে শিক্ষাবর্ষ ঠিক রাখার চেষ্টা হয়েছে বছর জুড়েই। কিন্তু নাছোড়বান্দা করোনা যে সহজে বিদায় নিচ্ছে না তার ইঙ্গিত মিলছে প্রতিদিনই। চলছে ভিন্ন পথের খোঁজ। বড় পাবলিক পরীক্ষা নিতেও অনলাইন পদ্ধতির কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে এখন করোনার পরিস্থিতি আবার খারাপের দিকে চলে গিয়েছে, যার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে। সব কিছু তৈরি হয়ে গেছে। এসএসসির কথা বলবো, তাদের প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরু হয়ে গেছে। অন্য বিকল্প পথ খোঁজার চেষ্টা করছি। আমাদের আইটি সেক্টর বিশাল জায়গা জুড়ে আছে, কিন্তু এটাও তো কিছু কিছু জায়গায়, যেমন হাওর অঞ্চল আছে, দ্বীপ অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল আছে, সেখানে আমরা নেট কতটুকু পাবো বিশেষজ্ঞরা স্টাডি করছেন, হয়তোবা তাড়াতাড়ি তারা একটা রিপোর্ট দেবে। বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মত বিশেষজ্ঞেরও। এক্ষেত্রে অনলাইন পরীক্ষা পদ্ধতিই সমাধান হতে পারে বলেও মত তার। আজকে যখন প্রয়োজন পড়েছে সেখানে আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি, সেখানে আমরা পরীক্ষা সিস্টেমকে ডিসেন্ট্রালাইজ করতে পারি এবং আমরা যদি কোশ্চেন ব্যাংক তৈরি করতে পারি এবং এই কোশ্চেন ব্যাংকের মাধ্যমে আমরা যদি একটা মেনে নেই যে প্রত্যেকটা ছাত্র কোশ্চেনের স্ট্যান্ডার্ড একই হবে, কিন্তু আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা দিবে। আমরা তো বিভিন্ন সময়ে সকালে বিকালে দুপুরে এই ধরনের সোয়াট করে করে আমরা পরীক্ষার্থীদের নিয়ে এসে ওই জুনের মাধ্যমে পরীক্ষা দিতে পারি, যাতে ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা না হয় এবং যাদের স্মার্টফোন নাই তারাও যাতে পরীক্ষাগুলি ওই সেন্টারগুলিতে এসে দিতে পারে। শিক্ষার্থীদের জীবন থেকে এরই মধ্যে একটি বছর কেড়ে নিয়েছে করোনা। আরও একটি শিক্ষাবর্ষ নষ্ট করার কোনো সুযোগ নেই বলেই মত শিক্ষা সংশ্লিষ্টদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। গত বছরের মতো এবারও মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ 20 জন মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে 14 এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এর নির্দেশনা বলবৎ থাকবে। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, করোনা পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদে 5 ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ 20 জন মুসল্লি অংশ নিতে পারবেন। রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেম সহ সর্বোচ্চ 20 জন মুসল্লি অংশগ্রহণ করবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন। এদিকে করোনা মহামারীর কারণে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে তারাবির 20 রাকাতের নামাজ কমিয়ে 10 রাকাত পড়ার নির্দেশনা দেওয়া হয়।
আজ মঙ্গলবার থেকেই সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। করোনার মৃত্যু প্রতিদিনই বেড়েই চলছে, ছড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। গেল 24 ঘন্টায় মৃতের সংখ্যা সর্বোচ্চ 83 জন। হাসপাতাল বা বাড়িতে মৃত্যুর সাথে এখন পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে নেওয়া পথে মৃত্যুর সংখ্যা। বিএসএমইউ উপাচার্য বলছেন, দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের কারণে খুব দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন আক্রান্ত রোগী। সংক্রমণ কমানোর ওপরেই এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালে রোগীর ধারণ ক্ষমতা 250 জন হলেও চাপ সামলাতে এখানে ভর্তি নেওয়া হয়েছে 390 জনকে। বেসরকারি হাসপাতালে আইসিইউ না পেয়ে কুর্মিটোলায় এসেছিলেন এই রোগী। এখানেও কোনো আইসিইউ না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাকে। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। মৃত্যু মিছিলে যোগ হয়েছে 83 জন। আক্রান্ত শনাক্ত হয়েছে 7201 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এর মধ্যে হাসপাতালে মারা গেছে 74 জন, বাড়িতে 5 জন, আর হাসপাতালে আনার পথে মারা গেছেন আরও 4 জন। অন্যান্য জায়গা থেকেও আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণে দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়ছে রোগী। এখন কিন্তু 60 ঊর্ধ্ব না, এখন 60 ঊর্ধ্বদের তারা তো আক্রান্ত হয়। 4 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, 32 বছরের বাচ্চা, তারাও মৃত্যুবরণ করেছে এই করোনায়। মৃত্যু সংক্রমণ কমাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সারাদিন বাইরে ঘুরছি, আড্ডা পেটাচ্ছি, গিয়ে আমি এটা করছি, এবং তারপরে তারা কী হচ্ছে, তারা চলে আসছে। এখন যদি রুগী যদি এইভাবে বাড়তে থাকে এবং এটা যদি আমরা যদি বিধিনিষেধগুলো না মানি, তাহলে পরে কিভাবে আমরা এটা সামাল দেব বলেন? স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে মোট মৃত্যুর 56% বেশি 60 ঊর্ধ্ব, তবে 0 থেকে 10 বছর বয়সীদের মৃত্যুর সংখ্যাও এখন 40-এ পৌঁছেছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংঘ আজ সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার থেকে কঠোর লকডাউনে সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকার ঘোষণায় এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ধারণা করা হচ্ছে, লকডাউনের আগে শেষ কর্মদিবস হিসেবে আজ বেশি চাপ পড়তে পারে ব্যাংকগুলোয়। লকডাউনে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম বুথ চালু থাকবে। এই সময়কালে দিনে 1 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে এটিএম বুথ থেকে। সিঙ্গাপুরে নতুন একটি ভ্যাকসিন উৎপাদন সাইটে 40 কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা করেছে ফরাসি ঔষধ প্রস্তুতকারী সংস্থা সানোফি। সোমবার এ তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। এক বিবৃতিতে সানোফি জানায়, এশিয়ার জন্য নতুন সাইটটি বিপুল পরিমাণ ভ্যাকসিন উৎপাদন এবং ভবিষ্যতে মহামারীর ঝুঁকির প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে। নতুন এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় 200 জনের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও জানানো হয়েছে ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। উড়োজাহাজ নির্মাতা সংস্থা বোয়িং কর্পোরেশন 737 মাস্ক উড়োজাহাজে আবারও ত্রুটি ধরা পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কিছু সমস্যা থাকতে পারে বলেই এবার ধারণা করা হচ্ছে। ফিনান্সিয়াল পোস্ট জানায়, আবারও সমস্যা দেখা দেয়ায় শতাধিক 737 ম্যাক্স উড়োজাহাজ পরীক্ষা করে দেখতে হবে প্রতিষ্ঠানটিকে। নতুন এই সমস্যার কারণে উন্নত মডেলের 737 জেটগুলো যাচাই বাছাইয়ের আওতায় পড়ে যাবে। উন্নত মডেলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, যার মাধ্যমে সেল বছরে $2000 কোটি ক্ষতি কাটিয়ে উঠে চেয়েছিল বোয়িং। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, উৎপাদন ত্রুটি সারাতে কাজ করে যাচ্ছেন তারা। যাদের কাছে এগুলো বিক্রি হয়েছে তারা যেন ত্রুটি মুক্ত থাকতে পারে সেদিকেই নজর দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে। এবার আন্তর্জাতিক। মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সুচি এবার আদালতের কাছে নিজের আইনজীবীর সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমতি চেয়েছেন। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই অনুমতির আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। বর্তমানে শুধু নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে তাকে নিজ আইনজীবীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপের সুযোগ দেওয়া হয়। আগামী 26 এপ্রিল সুচির পরবর্তী শুনানি বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবারও বিভিন্ন শহরে আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুকে দুর্ঘটনা বলে দাবি করেছে পুলিশ। শহরের পুলিশ প্রধান টিম গ্যানন দাবি করেছেন দায়িত্বরত কর্মকর্তা ট্রেজার ব্যবহার করতে গিয়ে গুলি করেছিল। তবে ঘটনাটির তদন্ত চলছে। ওই কর্মকর্তা এখন প্রশাসনিক ছুটিতে রয়েছেন। এদিকে ডাউনরাইট নামের এই যুবক নিহত হওয়ায় ঘটনার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিনিয়াপোলিসে। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় এক কর্মকর্তার বিচার চলাকালে আরও একটি মৃত্যুর ঘটনায় ফুঁসছে মিনিয়াপোলিস। রোববার ব্রুকলিন সেন্টারে পুলিশ সদর দপ্তরের বাইরে কয়েকশো মানুষ বিক্ষোভ করে। ঘটনাটির ভিডিওতে সেখানে অফিসারের নির্দেশ শুনে যা বুঝতে পারলাম, ওই কর্মকর্তার টেজার ব্যবহার করার পরিকল্পনা ছিল, কিন্তু ভুল করেই এক পর্যায়ে রাইটকে গুলি চালিয়ে ফেলেন তিনি। আর পর মুহূর্তেই অফিসারদের প্রতিক্রিয়া আর দুর্দশা দেখেই এটা যে দুর্ঘটনা তা আরও নিশ্চিত হলাম। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।